সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। 24শে নির্বাচনের চমক আইএসএফের। অভিষেকের লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী। বছর ঘুরলেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। বাংলার রাজনৈতিক দলগুলির মধ্যে ইতিমধ্যেই তোড়জোড় দেখা যাচ্ছে। এবার জানা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এছাড়াও কিছু বিস্ফোরক দাবি করেছেন তিনি। দক্ষিণ 24 পরগনার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার শাসক দল তৃণমূলের সাধারণ সম্পাদকও বটে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। প্রথমবারই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। 2019 সালের লোকসভা নির্বাচনে পুনরায় তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। ডায়মন্ড হারবারকে অভিষেকের গড় বললেও ভুল হবে না। মনে করা হচ্ছে আগামী লোকসভাতেও এই কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তিনি। এরই মধ্যে বড় ঘোষণা করে ফেললেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন। এমনকি অভিষেকের অনুগামী তৃণমূল নেতারা তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেন নওশাদ। লোকসভা নির্বাচনে প্রার্থী হলে অভিষেক যে পরাজিত হবেন এ ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। ভাঙড়ের আইএসএফ বিধায়কের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কাথি ও তমলুকে প্রার্থী হলে তিনিও হারবেন। উল্লেখ্য 2021 সালের 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। নওশাদ সিদ্দিকীকে এই দলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। সারদায় জেল খাটা আসামির প্রশ্নের কোনো জবাব দেব না, কুণালকে পাল্টা অধিকারী কর্তার। সারদায় জেল খাটা আসামির প্রশ্নের কোনো জবাব দেব না, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিলেন অধিকারী কর্তা শিশির অধিকারী। প্রসঙ্গত 24 ঘন্টার মধ্যে অধিকারী পরিবারের সব সত্য প্রকাশ্যে আনবে বলে চ্যালেঞ্জ করেছিলেন কুণাল। সেই মতোই এদিন শনিবার শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর পোস্ট করেন কুণাল ঘোষ। উল্লেখ্য, শিশিরবাবুর সম্পত্তি তথ্য নিয়েই এবার একাধিক প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র জানিয়েছিলেন 2009 সালে শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 10 লক্ষ টাকা। এরপর 2012 সালে কাতির সাংসদের সম্পত্তির পরিমাণ বেড়ে 10 কোটি দেখানো হয়। এমনকি 2019 সালে লোকসভার সময় সম্পত্তির পরিমাণ কমে দাঁড়ায় 3 কোটি টাকায়। শিশিরবাবুর সম্পত্তির উত্থান পতনের কী কারণ, নাকি কোনোভাবে সম্পত্তির পরিমাণ গোপন করতে চাইছেন তিনি? কুণালের এহেন মন্তব্যের পরই পাল্টা জবাব দিলেন অধিকারী কর্তা শিশির অধিকারী। তৃণমূল মুখপাত্রের মন্তব্যের প্রেক্ষিতে শিশিরবাবু বলেন, সারদায় জেলখাটা আসামির প্রশ্নের কোনো জবাব আমি দেব না। 1968 সাল থেকে আমি আয়কর দিচ্ছি, সব রেকর্ড আছে, কেউ চাইলে দেখে নিতে পারে। যদিও বা এখনও খাতায় কলমে তৃণমূল সাংসদ রয়েছেন শিশিরবাবু, তবে শিশির পুত্র শুভেন্দু অধিকারী যবে থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন সেদিন থেকেই আর তাকে তৃণমূলের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবো হারাবো হারাবো, ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর। রাজ্যের শাসক দল তৃণমূলকে হারাতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিরোধীরা। বিধানসভা ভোটের ন্যায় ফের এবার লোকসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তমলুকে এসে দাঁড়ান, গুনে গুনে তমলুকে 1.5 লক্ষ আর কাঁথিতে 3 লক্ষ ভোটে হারাবো। আর বেশি দিন বাকি নেই লোকসভা ভোটের, তার আগে রাজনৈতিক পারদ বাড়ছে চড়চড় করে। মাঠে ময়দানে এখন থেকেই প্রচারে নেমে পড়ছেন প্রতিটি শাসক বিরোধী সব পক্ষ। এই গরম আবহে শুভেন্দুর এহেন মন্তব্যে উত্তাপ যেন আরও বেড়ে গিয়েছে। শনিবার একটি রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুধু মমতা নন, এর পাশাপাশি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হারানোর চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ডায়মন্ড হারবারে অভিষেককে হারাবো, অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো, বিজেপিকে জেতাবো। আবার বলছি, ভাইপোকে হারাবো হারাবো হারাবো। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শুধু বিজেপির একা নজর নেই, ওই সিটে এবার নজর রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরও। ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ইচ্ছে প্রকাশ করেছেন ওই কেন্দ্রে নিজে দাঁড়াবেন বলে। শুভেন্দুর মতো একই সুরে তিনি বলেছেন, আমি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন সাংসদ বানাবো, দল অনুমোদন দিলে আমি ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটের জন্য লড়াই করব।
ভোটের প্রচারে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা, মোদির বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূল সাংসদের। ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে শনিবার বিনামূল্যে রেশন স্কিম নিয়ে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে মোদির এহেন ঘোষণার বিরোধিতা করছে বিরোধী পক্ষ। তৃণমূল সাংসদ সাকেত গোখলে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। শনিবার ভোটের প্রচারে ছত্তিশগড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন আরও 5 বছর বিজেপি সরকার দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেবে। অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হলো, যা চলবে 2029 সাল পর্যন্ত। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে নির্বাচন কমিশনে অভিযোগ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তৃণমূল সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের মুখে কোনো মন্ত্রী এই ধরনের ঘোষণা করতে পারেন না। ভোটাররা এতে প্রভাবিত হন। বিনামূল্যে রেশন সরবরাহের মেয়াদ বৃদ্ধি জরুরি কোনো ঘোষণা নয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী পরেও জানাতে পারতেন, কিন্তু তিনি নির্বাচনী প্রচারে গিয়েই কথা ঘোষণা করেছেন। তিনি আরও লেখেন, নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে। 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার জন্য প্রধানমন্ত্রীর এই আচরণের বিরুদ্ধে কমিশনের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছে। 2020 সালে করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প চালু করা হয়েছিল। দেশবাসীকে 5 কেজি পর্যন্ত খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করার ঘোষণা করেছিল কেন্দ্র। গত শনিবার এই প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি করার ঘোষণা করেন মোদী। ভোটের প্রচারে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা, মোদীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূল সাংসদের। উল্লেখ্য, চলতি মাসেই 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির কাছে এটি সেমিফাইনালের চেয়ে কম কিছু নয়। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রচার। খোদ প্রধানমন্ত্রী প্রচার করছেন দলের হয়ে। গত শুক্রবার রায়পুরের এক জনসভায় ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে মোদি কি গ্যারান্টি 2023। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে রান্নার গ্যাসে ভর্তুকি, এমনকি রাজ্যের দরিদ্র মানুষকে বিনামূল্যে অযোধ্যার রাম মন্দির দেখানোর কথাও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। ফের বৈঠকে এথিক্স কমিটি, মঙ্গলবারই তৈরি হতে পারে সাংসদের বিরুদ্ধে তদন্ত রিপোর্টের খসড়া। আগামী 7 তারিখ অর্থাৎ মঙ্গলবার ফের বৈঠকে বসতে চলেছে লোকসভার এথিক্স কমিটি। টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় চলতি সপ্তাহের বৃহস্পতিবারই 2 পক্ষের অভিযোগ শুনেছে এথিক্স কমিটি। তবে কি এবারের বৈঠকে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ মামলায় তদন্ত রিপোর্টের খসড়া তৈরি করবে কমিটি? সূত্রের খবর, আগামী মঙ্গলবারই রিপোর্টের খসড়া তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের বৃহস্পতিবার পরনে লাল শাড়ি, টিপ, হাতে 3টি ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে সংসদে পৌঁছন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কমিটির সূত্রে জানা যায়, ওই দিন প্রথমে প্রযুক্তি বিশেষজ্ঞদের কয়েক জনের বয়ান নথিবদ্ধ করা হয়। তারপরে নথিবদ্ধ করা হয় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। ওই দিন কমিটির পক্ষ থেকে প্রাথমিকভাবে মহুয়াকে 2টি প্রশ্ন করা হয়। প্রথম, তিনি কি দর্শনকে পাসওয়ার্ড লগ ইন দিয়েছিলেন কিনা, আর দ্বিতীয়, বিদেশ থেকে মোট ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কিনা। যদিও বা ওই মামলায় তৃণমূল সাংসদ এথিক্স কমিটিকে জানান যে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা থেকেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। আর মহুয়ার এর মন্তব্যে মনে করা হচ্ছে যে তার এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের প্রাক্তন জয় অনন্ত দেহদরাইকে নিশানা করতে চেয়েছেন। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে। সোনকার অভিযোগ করেন মহুয়া তদন্তে অসহযোগিতা করেছেন। উল্লেখ্য, ক্রমশ সারাশি চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার ওঠা অভিযোগের ভিত্তিতে বৈঠকে বসছিল লোকসভার এথিক্স কমিটি। আর সেই বৈঠক শেষেই অভিযোগকারীদের অত্যন্ত গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছিল এথিক্স কমিটি। কিন্তু প্রথমে কাজের ব্যস্ততা দেখিয়ে তলব এড়ালেও চলতি সপ্তাহের বৃহস্পতিবার হাজির হন তৃণমূল সাংসদ। মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়ে টিকবে না ইন্ডিয়া জোট, বিপুল আসন নিয়ে ফিরছে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়। সামনেই 5 রাজ্যে ভোট। আগামী 17 নভেম্বর মধ্যপ্রদেশে ভোট গ্রহণ। শাসক বিজেপি এবং বিরোধী কংগ্রেস সেখানে ঝোড়ো প্রচার চালাচ্ছে। কিন্তু কি হতে চলেছে ওই রাজ্যে, মানুষের মন কোন দিকে, তা জানতে পোল স্টার্স ইন্ডিয়া নামে একটি সংস্থা সাম্প্রতিককালে একটি জনমত সমীক্ষা করে। কি বলছে সেই সমীক্ষা? পোল স্টার্স ইন্ডিয়ার মতে
230 বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় 124টি আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে পারে বিজেপি। অন্যদিকে 97টি আসন পেতে পারে কংগ্রেস। এমনকি এই সমীক্ষার মতে মহিলাদের ভোট বেশিরভাগটাই বিজেপিতে যাবে বলে মনে করা হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে কংগ্রেসের থেকে 20% বেশি ভোট পাবে বিজেপি। শুধু তাই নয়, ওবিসি এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও বিজেপি এগিয়ে রয়েছে। অন্যদিকে শিবরাজ সিং চৌহানের পারফরমেন্স দুর্দান্ত বলেছেন 41% মানুষ। 36% মানুষ বলেছেন তার কাজ সন্তোষজনক। এই সমীক্ষা অনুযায়ী বিজেপি 44.7% ভোট পেতে পারে। অন্যদিকে হাত শিবির পেতে পারে 39.4% ভোট, অর্থাৎ বিজেপির ভোট 3.1% বাড়তে পারে। কংগ্রেসের ভোট কমতে পারে 2.1%। পাশাপাশি 31% মানুষ বলেছেন বিজেপির জনকল্যাণমূলক প্রকল্পগুলি একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হবে। 34% বলেছেন যে এই প্রকল্পগুলির প্রভাব পড়বে। উল্লেখ্য, এই সমীক্ষাটি করা হয়েছে 3রা অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে। প্রায় 35,268 জন মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষার ফল বের করা হয়েছে। এই ফল ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রদেশে ফের বিজেপি সরকার গঠন করতে চলেছে। গেরুয়া ঝড়ে কার্যত সাফ হতে চলেছে কংগ্রেস।